সিরিয়ালে আছি প্রায় ৫-৬ ঘন্টা। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে, নাস্তা করব, কিচ্ছু করা যায় না। এক মাস ধরে তীব্র গ্যাস সংকট, বাসা বাড়িতে চলে না চুলা। সিএনজি স্টেশনে ঘন্টা পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি। এলএনজি টার্মিনালের ক্ষতির খেসারত দিচ্ছে গ্রাহক। ইউরোপ আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি কমার পাশাপাশি নতুন বাজারেও শুল্ক জটিলতা। আয় ধরে রাখতে বিদেশি বাংলাদেশি মিশনকে এগিয়ে আসার দাবি ব্যবসায়ীদের। ভোরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। 5 সপ্তাহেও মেরামত হয়নি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল। এতে 1 মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। এই অবস্থা চলবে আরও অন্তত সপ্তাহ দুয়েক। বিশেষজ্ঞরা মনে করেন সতর্কতা অবলম্বন করলে এড়ানো যেত এলএনজি টার্মিনালের ক্ষতি, আর গ্রাহকদেরও পড়তে হতো না অসহনীয় ভোগান্তিতে। সালাউদ্দিন নিয়ার ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ এই সারি দেশের সংকটময় জ্বালানি খাতের প্রতীকী রূপ। যানজট কিংবা পার্কিং নয়, প্রায় 1 কিলোমিটার সারিবদ্ধ এসব গাড়ির ঠাঁই দাঁড়িয়ে থাকা রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশন অভিমুখে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ। সিরিয়ালে আছি প্রায় 5-6 ঘন্টা। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। যতটুকু আমাদের পাওয়ার প্রয়োজন ততটুকু আমরা পাই না। বাসা বাড়িতে তো গ্যাস নেই, আর গাড়িতেও গ্যাস পাচ্ছি না। তো আমাদের আসলে আমরা নিরুপায়। এত ভয়াবহ অবস্থা আর কখনো হয়নি। আমার কম্প্রেসরও চলে নেই, যেখানে 600 টাকার গ্যাস ঢুকবে ওখানে হয়তো 300 টাকাও ঢুকে না। আর গ্যাসের এই সংকটের কারণে টান পড়ছে অনেকে রুটি রুজিতেও। 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইনে আইসা গ্যাস পাম্পে ঢুকে প্রেশার নাই। ওই সকালে গেলে 1.5 ঘন্টা, অহন যাইতেছে 1 ঘন্টা, তাহলে ইনকামটা আহে করতে। গাড়ির চাকা যদি না ঘুরে তাহলে অর্থনৈতিক চাকা ঘুরবে কেমনে? আবাসিকও চলছে সংকটের তীব্রতা। বাধ্য হয়ে অনেককে তাই বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে এলপি গ্যাসের পেছনে। সকাল 6:30টায় চলে যায়, বিকেল 3টায় আসে। সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে, নাস্তা করব, কিচ্ছু করা যায় না। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করি। এইটার খরচও দিতে হয়, ওইটার খরচও আমাদের বহন করতে হয়। দেশে বর্তমানে প্রায় 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও 3000 মিলিয়ন ঘনফুট যোগান দিতেই হিমশিম অবস্থা জ্বালানি বিভাগের। আর গত 1 মাস ধরে সরবরাহ নেমে গেছে 2000 থেকে 2600 মিলিয়ন ঘনফুটের ঘরে। এর মূল কারণ ঘূর্ণিঝড় রেমালের সময় সামিটের ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ থাকা। শুরুতে 3 সপ্তাহ পর স্বাভাবিক উৎপাদনে ফেরার কথা বলা হলেও এখন পেরিয়ে গেছে 5 সপ্তাহেরও বেশি সময়। জ্বালানি বিভাগ এখন যে আভাস দিচ্ছে তাতে তীব্র সংকট সইতে হবে আরও সপ্তাহ দুয়েকের বেশি সময়। আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 1 মাস যাবত আমাদের কাজ চলতেছে। এটা হয়তো আগামী 14-15 তারিখের দিকে আসবে। 15-16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আর এলএনজি টার্মিনালের মতো স্পর্শকাতর স্থাপনা ক্ষতিগ্রস্তের পেছনে অসতর্কতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। উই শুড হ্যাভ বিন ভেরি ভেরি কেয়ারফুল। ঝড়ের সময় যখন আমরা বিভিন্ন স্থাপনাকে সিকিউর করলাম, সেই অবস্থায় একটা ভেসেল এসে আমাদের একটা কেপিআই এরকম আঘাত করছে। ইট ইজ ভেরি আনফর্চুনেট। এটা দেখা উচিত কারো গাফলতির জন্য হয়েছে কিনা। এটার জন্য তো আমরা বিরাট মূল্য দিতেছি না। এছাড়া নিজস্ব গ্যাসের উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতাও ক্রমেই ঝুঁকিপূর্ণ করছে জ্বালানি খাত মত বিশেষজ্ঞদের। চাহিদার উল্লঙ্ঘনের বিপরীতে দেশের স্থবির জ্বালানি খাত নানাভাবেই বিপাকে ফেলছে গ্রাহকদের। অন্যদিকে যতটুকু সক্ষমতা রয়েছে তার সদ্ব্যবহার নিশ্চিতে কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আর সে কারণেই অধরেই থেকে যাচ্ছে দেশের জ্বালানি সংকটের টেকসই সমাধান। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। তিস্তা মহাপ্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। প্রকল্প ঘিরে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে চীন সম্মান করে বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে অংশ নিয়ে চীনের রাষ্ট্রদূত জানান, মিয়ানমারের সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের মধ্যস্থতা সাময়িক বন্ধ রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে জানান রাষ্ট্রদূত। অভিন্ন নদী তিস্তার ওপর বাঁধ নির্মাণ করায় পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। গ্রীষ্ম ও শীতে বাঁধ বন্ধ থাকায় পানির শূন্যতা আর বর্ষায় বাঁধ উন্মুক্ত করে দিলে বন্যায় ভাসে উত্তরাঞ্চলের মানুষ। এই দুর্যোগ থেকে বাঁচতে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা চায় বাংলাদেশ।
7 জানুয়ারি নির্বাচনে সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রীকে আগে সফর করাতে প্রতিযোগিতায় নামে ভারত ও চীন। এরই মাঝে গত মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করে আমন্ত্রণ পৌঁছে দেওয়ার পাশাপাশি জানান দেন তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে আগ্রহী ভারত। শেখ হাসিনার নয়াদিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান শীঘ্রই তিস্তা বিষয়ে কাজ করতে কারিগরি দল পাঠাবে তারা। তিস্তার বিশাল এই প্রকল্পের কাজ পেতে ভারত ও চীনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে। এরই মধ্যে চীনের রাষ্ট্রদূত জানালেন তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি তারা। ভবিষ্যতে তিস্তা ঘিরে বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান করার কথাও জানান তিনি। We are ready, we are open. As long as it will be conducive for Bangladesh, China is open. I don't see any tension. As I mentioned, whatever decision made, but it is to our common interest. We want to see the project to be started very soon. প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে কূটনীতিক সাংবাদিকদের আলোচনা ডিক্যাপটকে অংশ নিয়ে চীনা রাষ্ট্রদূত জানান মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের মধ্যস্থতা সাময়িক বন্ধ রয়েছে। Rohingya people go back, the safety will be ensured. So China, we are doing our share for the ceasefire arrangement in Rakhine states. এদিকে 8 জুলাই প্রধানমন্ত্রীর চীন সফরে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কৃষি সহযোগিতা, শিক্ষা ও গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় বন্যা ও বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। রাস্তাঘাট ডুবে থাকায় দুর্ভোগের শেষ নেই সিলেটের 5 উপজেলার কয়েক লাখ মানুষের। আবাসিক এলাকাগুলোতে দূষিত পানিতে যাতায়াত করায় বাড়ছে রোগ বালাইয়ের ঝুঁকিও। বাঁধ ভেঙে পানি ঢুকছে সিলেটের জকিগঞ্জে, প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, ডুবেছে স্কুল, বসতঘর, রাস্তাঘাট। দফায় দফায় ভারতের পাহাড়ি ঢলের পানি সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট সহ 5 উপজেলার নিম্নাঞ্চলে ঢুকে পড়ায় দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। শুধু একবার নয়, আমাদের এই জায়গাটা 3 বারের মতো আমরা বন্যায় প্লাবিত হয়েছি। আমরা জানি না চতুর্থবার আমরা বন্যায় আক্রান্ত হচ্ছে কিনা। বৃষ্টিপাত বন্ধ থাকলেও সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রতি বছর আইলেও আমরা ধান ক্ষেত নষ্ট হয়, অনেক কৃষি কাজ নষ্ট হয়। অন্যদিকে সুনামগঞ্জে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। সুরমা, চাদুকাটা, খাসিয়ামারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি কিছুটা কমেছে। এইরকম প্রায় 9টি ভাঙ্গা হয়েছে, সামনে আরো ভাঙ্গা আছে। আমাদের দুর্ভোগের শেষ নেই। প্রায় 3 থেকে 3,500 মতো মৎস্য চাষি পুকুর দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিকভাবে প্রায় 70-72 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই মৎস্য সেক্টরের। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টি থাকায় আগামী কয়েকদিন পর্যন্ত পাহাড়ি ঢল অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে ঢল কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ভারতের চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টি এবং পাহাড়ি ঢলে আবারও সিলেট অঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এই মুহূর্তে সিলেটের কিনব্রিজ এলাকায় আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আমিনুল, গেল কয়েক বছর ধরেই সিলেটের এই লাগাতার বন্যায় মানুষের দুর্ভোগের শেষ নেই। যে বন্যাগুলো গেল এর প্রতিটি ধরন প্রায় একই, এবং এই বৃষ্টিপাত যেটি বাংলাদেশ অংশে হচ্ছে তার চেয়ে বেশি তার পাশের দেশ ভারত এবং চেরাপুঞ্জি, মেঘালয় এই এলাকাগুলোর বৃষ্টিপাতে সিলেটের নিম্নাঞ্চল থেকে শুরু করে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ হয়ে যে পানিগুলো নদীগুলো দিয়ে আসছে, এই পানিগুলো মূলত ভারতের। এবং আপনারা হয়তো এখনও দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে সুরমার তীরে রয়েছি। সুরমা নদীতে যে পানির প্রবাহ সেটিও কিন্তু ভারতের। এখনও চেরাপুঞ্জিতে যে বৃষ্টি হচ্ছে সেই পানির প্রবাহ, এখন কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশ অংশে বন্ধ রয়েছে গতকাল থেকে কোনো ভারী বৃষ্টির দেখা মেলেনি সিলেটে, কিন্তু এখনও বিপদসীমার উপরে বইছে সুরমা নদীর পানি। পাশাপাশি শুধুমাত্র সুরমা নদী নয়, সুরমা নদীর যেসব শাখা নদীগুলো রয়েছে সেগুলোর পানিও বিপদসীমার উপরে বইছে। এবং কুশিয়ারা নদীর পানি, আমরা যদি গেল 24 ঘন্টার যে পানি উন্নয়ন বোর্ডের অবজারভেশন তারা যে পর্যবেক্ষণ করেছে সেটি যদি একটু উল্লেখ করি, কানাইঘাট এলাকায় সুরমা নদীর পানি
রাত পর্যন্ত বিপদসীমার 71 সেন্টিমিটার উপরে ছিল। পাশাপাশি সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি কিন্তু বিপদসীমার 8 সেন্টিমিটার উপরে ছিল রাত পর্যন্ত, যেটি এখনো প্রায় আমরা একই রকম দেখতে পাচ্ছি। এর যে প্রবাহ এটি কিন্তু আমরা গতকালও আমরা একই রকম দেখেছি। পাশাপাশি অমলশ্রীট পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। দুঃখিত, এখানে প্রায় 152 সেন্টিমিটার উপরে রয়েছে কুশিয়ারা নদীর পানি। পাশাপাশি শেওলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 47 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এবং অন্যদিকে যদি আমরা কুশিয়ারার শেরপুর পয়েন্টটি দেখি, সেখানে বিপদসীমার প্রায় 103 সেন্টিমিটার উপরে বইছে। এরকম প্রত্যেকটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে বইছে। বিশেষ করে যে 11টি পয়েন্ট রয়েছে, এর মধ্যে 6টি পয়েন্টেই বিপদসীমার উপরে নদী বইতে থাকায় এর তীরবর্তী যেসব গ্রামগুলো রয়েছে এবং এর তীরবর্তী লোকালয়গুলো, সেগুলোতে মানুষজন ঝুঁকিতে রয়েছেন। এবং নতুন নতুন এলাকাগুলোতে কিন্তু আমরা গতকাল দেখেছি যে জকিগঞ্জ এলাকায় কিন্তু সেখানেও বিভিন্ন জায়গাতে বাঁধ ভেঙে পানি ঢুকছে। তো এইরকম অবস্থা আসলে প্রতিটি বন্যায় সিলেটের মানুষ ভোগান্তি নিয়ে তাদের জীবন অতিবাহিত করেন। এবং এখনের যে বন্যাটি, সেটি কবে নাগাদ আসলে স্বাভাবিক হবে সেটি এখনো বলতে পারছেন না সিলেটের মানুষ। এই ছিল আসলে সিলেট থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে। সব ধরনের কাজ শেষ হয়েছে পদ্মা সেতুর। আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির সমাপনী টানতে বিকেলে মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর স্বপ্নদ্রষ্টাকে বরণে সেখানে চলছে নানা প্রস্তুতি। উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষও। নাসরুদ্দিন উজ্জ্বলের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা বহুমুখী সেতু। সেতুর সড়ক ও রেল পথের সুফল ছাড়াও হাই ভোল্টেজ লাইনে রামপাল ও পায়রার বিদ্যুৎ আসছে রাজধানী ঢাকায়। মিলছে দ্রুত গতির ইন্টারনেট ও ফোন সুবিধাও। সব কাজই সম্পন্ন এখন। তাই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বাংলাদেশের মানুষের একবার হলো মাওয়া এসে দেখা উচিত যে আমাদের প্রধানমন্ত্রী মাওয়াকে কতটা উন্নতি করেছে। প্রকল্পের সমাপনীর জন্য উনি আসছেন, উনাকে স্বাগত জানাই। জোরদার করা হয়েছে 3 স্তরের নিরাপত্তা। সাদা পোশাকে এবং ট্রাফিক সব মিলিয়ে আমাদের প্রায় 1300-1400 মতো ফোর্স মোতায়েন আছে। 2001 সালের 4 জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে 2022 সালের 25 জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নির্মাণ কর্ম নিয়ে গড়ে তোলা হয়েছে পদ্মা সেতু জাদুঘর। প্রকল্প শেষ হলেও এই জাদুঘরের অগ্রযাত্রা সচল থাকবে। সেতুর রেপলিকা সহ ছোট যন্ত্রাংশ স্থান পেয়েছে জাদুঘরে। আর স্ল্যাব স্ট্রেঞ্জার সহ সেতুর হুবহু অংশ পরিদর্শন করা হয়েছে মাওয়া প্রান্তের 1 নম্বর খুঁটির কাছে। এর সঙ্গে সম্পৃক্ত পদ্মা অববাহিকার প্রাণীকুল নিয়ে প্রাণী জাদুঘর। নাসরুদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালির গৌরবের পদ্মা সেতু 6.15 কিলোমিটার দীর্ঘ পুরো সেতু স্থান পেয়েছে এখানে তৈরি জাদুঘরে। সেতুর রেপ্লিকা ছাড়াও স্থান পেয়েছে সেতুর স্প্যান, বেয়ারিং, নাট, বোল্ট, সেতু তৈরিতে ব্যবহৃত হ্যামার এবং ট্রেনবাহী জাহাজ সহ নানা কিছু। আর জাদুঘরের সাথেই অন্তর্ভুক্ত ভিন্ন ভবনে করা হয়েছে পদ্মা অববাহিকার প্রাণীকুল নিয়ে প্রাণী জাদুঘর। মূল অংশের একটা রেপ্লিকা এখানে রাখা হয়েছে যাতে করে পুরো ব্রিজ সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। আর তাছাড়া এখানে বিয়ারিংগুলো ব্যবহার করা হয়েছে, বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, তার কিছু রেপ্লিকাও এখানে প্রদর্শিত হচ্ছে। চেষ্টা করছি যে এখানে স্মল বিভিন্ন ধরনের রেপ্লিকা সংরক্ষণ করতে এবং একটা ছোটো করে একটা ইনফরমেশন দেওয়া, যে দর্শনার্থী আসলে যেন আমরা ছোটো করে একটা ব্রিফ করতে পারি। পদ্মা সেতুতে ব্যবহার করা হয় 2 রকমের পাইল টিউব। খাঁজ কাটা পাইল বিশ্বে প্রথম ব্যবহার করা হয় পদ্মা সেতুতে। পদ্মার তলদেশের অনেকটা গভীর নরম মাটির কারণে উদ্ভাবনী এই পাইল টিউবটি ব্যবহারের সাফল্যের ভিতেই পদ্মা সেতু। সেতুর আলোচিত টিউব ছাড়াও টি সুপার গার্ডার, লাইট পোস্ট, প্ল্যাটফর্ম, ফাউন্ডেশন সহ সেতুর নিচতলা ও দ্বিতীয় তলার নানা কিছু প্রদর্শন করা হয়েছে পদ্মা তীরে খোলা আকাশের নিচে। এগুলো দেখলেই বোঝা যায় পদ্মা সেতু কিভাবে তৈরি হয়েছে। পাইলিংয়ে 2 রকমের আছে, 2 রকমের রাখা আছে। ল্যাম্প পোস্ট, গার্ডার, স্ল্যাব সব এখানে রাখা আছে। পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে যে সকল জিনিসগুলো ব্যবহৃত হয়েছে এগুলো দেখলে দেখা যায় যে
কতটা মজবুত। সেতু সচিব জানান পদ্মা সেতু জাদুঘর ভবিষ্যতে আরও বড় পরিসরে করা হবে, এরপরই জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। তো আমাদের যেই ইকুইপমেন্ট বা অন্যান্য জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা ওখানে আপাতত এটাকে সংরক্ষণ করছি, পরবর্তীতে মাওয়া প্রান্তে অথবা জাজিরা প্রান্তে যেখানে আমরা জাদুঘরটি তৈরি করব সেখানে আমরা স্থানান্তর করে সেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করব। 2014 সালের 26 নভেম্বর মূল সেতুর কাজ শুরু হয়ে প্রকল্প শেষ হয় 2024 সালের 30 জুন। পদ্মা সেতুতে ব্যবহৃত স্ট্যান্ডার, রোড স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব, রেলিং সহ 12টি আইটেমের প্রদর্শনী করা হয়েছে সেতুর একেবারে 1 নম্বর খুঁটির নিচে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। একদিন বৃষ্টি হলে 7 দিন পানিবন্দী থাকতে হয় 3000 মানুষকে। সাপের ভয়েও ঘর থেকে বের হচ্ছে না অনেকেই। বছরে 3 থেকে 4 মাস এভাবে আতঙ্কে কাটে মাদারীপুরের পূর্ব রাস্তা এলাকার বাসিন্দাদের। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাঝে থাকায় সীমানা জটিলতায় আটকে আছে নতুন ড্রেন, সড়ক নির্মাণ ও খাল সংস্কার। এজন্য একে অপরকে দোষারোপ করছে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। সাথে তাকানোর ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। পানিবন্দী জনপদে ব্যাহত দৈনন্দিন কার্যক্রম। সাপ আর পোকামাকড়ের ভয়ে ঘর থেকেই বের হচ্ছেন না অনেকে। একদিন বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে মাদারীপুর সদরের পূর্বরাস্তি এলাকা। বছরের 3 থেকে 4 মাস থাকে এমন অবস্থা। ময়লা আবর্জনায় ভরাট হয়ে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। আতঙ্কে শিশুদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না অনেকে। জলটা এখান থেকে যায় না, এখানে জলবদ্ধ থেকে মাঝে মাঝে বাড়িতে জল উঠে যায়। একদিন বৃষ্টি আইলে বাড়িঘর তলাইয়া জায়গা, 7 দিন পর্যন্ত বাড়িতে পানি থাকে। সবসময় আতঙ্কে থাকি যে কোন সময় খালের তো আবার বাড়ির ভিতর সাপ ঢোকে। এই জমায়িত পানি দ্বারা বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টি হয় এবং মশার প্রাদুর্ভাব বেড়ে যায়। রাস্তি ইউনিয়ন পরিষদের দাবি, বারবার সমস্যার কথা কর্তৃপক্ষকে জানালেও বিষয়টি আমলে নিচ্ছে না কেউ। অন্যদিকে মাদারীপুর পৌর কর্তৃপক্ষ বলছে রাস্তি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাঝে এলাকাটি হওয়ায় সীমানা জটিলতায় আটকে আছে উন্নয়ন কার্যক্রম। এটা পৌরসভার আওতায়, আবার যদি উপজেলা যায় তারা বলে হইল গিয়া এটাই ইউনিয়নের আওতায়। এইভাবেই হচ্ছে গিয়া চলতেছে। এটা বর্ডার অঞ্চল তো, যার কারণে আমাদের এই ভোগান্তিটার সৃষ্টি হয়েছে। পূর্ব রাস্তা ইউনিয়ন এবং পৌরসভা দুইটা সীমানা নির্ধারণ হয়ে গেলে আমাদের বিশাল একটা পরিকল্পনা আছে, এদিকে রাস্তা নিয়ে এবং সাথে একটা ড্রেন করে দেব। পূর্ব রাস্তি এলাকায় অন্তত 3000 মানুষ বসবাস করে। 5 বছর পর পর পরিবর্তন হয় জনপ্রতিনিধি, তবুও ভাগ্যের পরিবর্তন হয় না এখানকার বাসিন্দাদের। দীর্ঘদিন পানিবন্দী থাকলে পানিবাহিত নানা রোগ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গ্রামীণ জনপদকে ঘোষণা করা হয়েছে বালুমহাল হিসেবে। বিক্ষুব্ধ এলাকাবাসী বারবার প্রতিবাদ করলেও মেলেনি কোনো সমাধান। এতে আতঙ্কে মানিকগঞ্জের দৌলতপুরের রাহাতপুর মৌজার অন্তত 1000 পরিবার। তবে জেলা প্রশাসন বলছে জরিপ ও আইন মেনে ঘোষণা করা হয়েছে বালুমহাল। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য, রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রাহাতপুর মৌজা। যমুনার পাড়ের এই এলাকায় প্রায় 5000 মানুষের বসবাস। মৌজার অধীনে সব জমি 3 ফসলি। চলতি বছরের 28 মার্চ উপজেলা প্রশাসনের প্রস্তাবনা অনুযায়ী রাহাতপুর মৌজাকে বালুমহাল ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন এলাকাবাসী। গত 3 মাসে বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেন তারা। তাদের দাবি, বংশ পরম্পরায় ওই এলাকায় বসবাস করে আসছেন তারা, দিচ্ছেন নিয়মিত খাজনা, অথচ লোকালয়ের জমিকে প্রশাসন বালুমহালে অন্তর্ভুক্ত করেছে। শিগগিরই এই আদেশ প্রত্যাহারের দাবি তাদের। এই সম্পত্তি আমার বাপে খাইছে, আমার দাদাই খাইছে, আমরাও খাচ্ছি। এখন এই জমিন বালুমহল হয় কেমন করে? এস রেকর্ড, RS রেকর্ড আমাদের বাপ দাদার নামে। একটা কুচুকরি মহল, বালু মহল বানায় তারা কোটি কোটি টাকা ইনকাম করতে চাইতেছে বালু বিক্রি করে। তবে জেলা প্রশাসনের দাবি, ভূমি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সার্ভে অনুযায়ী রাহাতপুর মৌজাকে বালুমহাল ঘোষণা করা হয়েছে। আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং পরিবেশ অধিদপ্তর থেকে যে রিপোর্ট পেয়েছি সেই রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তারপরেও যদি স্থানীয়ভাবে কোনো ডিসপিউট থাকে সেটা আমাদেরকে জানালে আমরা সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব। জেলা প্রশাসকের তথ্য মতে রাহাতপুর মৌজার আয়তন 36.43 একর। এখানে বালু রয়েছে 208,09,346 ঘনফুট। সময় সংবাদ, মানিকগঞ্জ।
ভোরেই তরতাজা সবজি নিয়ে সাভারের পসরা সাজিয়ে বসেছেন কৃষকেরা। ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকাররা সবজি কিনতে ভিড় করেছেন হাটে। সেই খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুজাফর হোসেন জয়। আমরা রয়েছি বিরুলিয়ার, সাভারের বিরুলিয়ার কালিয়াকুর গ্রামে, যেখানে মূলত কৃষকদের বাজার, সবজি বাজার নামে এই এলাকাটি পরিচিত। সেই সকালবেলা থেকে, অর্থাৎ যখন সূর্যের আলো ফুটে ঠিক তার সাথে সাথে কিন্তু এখানে কৃষকরা সরাসরি ক্ষেত থেকে সবজি কেটে নিয়ে চলে আসে এই বাজারে। মূলত এই সবজি বাজারটি দীর্ঘদিন ধরে এখানে চলছে। প্রতিদিন সকালবেলা এখানে সবজির পসরা নিয়ে বসেন সবজির কৃষকরা, এবং এখান থেকেই মূলত টঙ্গী এবং আশুলিয়া, সাভার, একই সাথে রাজধানীর কাউরান বাজার সহ বিভিন্ন এলাকার লোকজন বা পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে সবজি কিনে নিয়ে যান। আমরা কথা বলেছি এখানে সবজি যারা বিক্রি করছেন সেই কৃষকদের সাথে, কথা বলছি পাইকারদের সাথে। তারা যেটি বলছেন, সবজি বিক্রেতারা বলছেন যে মূলত এখানে ভালো সবজি পাওয়া যায়, তরতাজা সবজি পাওয়া যায়। এর জন্যই মূলত রাজধানী সহ বিভিন্ন এলাকার পাইকারি যে ব্যবসায়ী রয়েছেন তারা এখান থেকে সবজি কিনে থাকেন। আমরা সবজির দরদাম সম্পর্কে জানতে চেয়েছিলাম কৃষকদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে মূলা শাক বা ছোট মূলা যাকে বলা হয় সেটি বিক্রি হচ্ছে 3 থেকে 4 টাকা আটি দরে। আপনার পুঁই শাক বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা প্রকার ভেদে, আকার ভেদে, বড় হিসেবে 10 থেকে 12 টাকা আটি দরে। একই সাথে কিন্তু আমরা এখানে দেখছি লাল শাক বিক্রি হচ্ছে 3 টাকা থেকে 4 টাকা কেজি দরে। ডাটা শাক যেটি, সেটি একটু আগে বলেছি যে আকার বেড ডাটার যদি পরিমাণ বড় হয় এবং বেশি হয় সেটি বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা দরে। একই সাথে কলমি শাক রয়েছে, কলমি শাকও 2 থেকে 3 টাকা দরে বিক্রি হচ্ছে। ধুন্দল বা কহি জাতীয় যে সবজিটি সেটিও বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। একই সাথে বিক্রি হচ্ছে আপনার লাল শাক সহ, পালং শাক সহ বিভিন্ন প্রজাতির সবজি এখানে উঠেছে। আমরা দেখেছি সবজির পাশাপাশি কিন্তু এখানে ফলও উঠেছে। আপনি জানেন যে সাভারে ফলের জন্য, কাঁঠাল ফলের জন্য বিখ্যাত, সেই ফলটিও আমরা এখানে দেখেছি যে সেই ফলও বিক্রি হচ্ছে। এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। সেই সবজির পসরা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সেই ভোরের আলো ফুটতে না ফুটতেই কিন্তু কৃষকরা সরাসরি এখান থেকে চলে এসেছে, এবং এখানে কিন্তু সকাল 9টা পর্যন্ত কিন্তু এই সবজির বাজার চলবে বলে আমার যে কৃষক রয়েছেন বা এখানে যা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন। মূলত সাভারে আশপাশের এলাকাতে তরতাজা সবজি এবং লাল মাটির সবজির খ্যাত হিসেবে বিখ্যাত এই কালিয়াকুরের সকালের সবজি বাজার কিন্তু দারুণভাবে জমে উঠেছে। তো সাভারের কালিয়াকুর এলাকা থেকে সবজি বাজার নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। সবজি বাজারের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সাভার থেকে। দেখছেন ভোরের সময়। ইউরোপ আমেরিকায় বাজার হারানোর পাশাপাশি নতুন বাজারেও জটিলতা সৃষ্টি হওয়ায় তৈরি পোশাক খাতে ক্রমশ ধস নামছে। 2023-24 অর্থ বছরের 11 মাসে রফতানি আয় হয়েছে 43.85 বিলিয়ন মার্কিন ডলার। অর্থবছর শেষ হলেও রহস্যজনক কারণে জুন মাসের হিসাব এখনও শেষ করতে পারেনি রফতানি উন্নয়ন ব্যুরো। এদিকে বিকেএমই এবং এপিজেড ভিত্তিক গার্মেন্টসগুলোর বাইরে শুধুমাত্র বিজিএমই রফতানি করেছে 26 বিলিয়ন মার্কিন ডলার পণ্য। তবে রফতানি বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড এবং বিদেশি মিশনগুলোর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। সাক্ষাৎকার ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের 2564টি গার্মেন্টস কারখানা থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে আয় হয়েছে 26.46 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার বেশি। তবে 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা এবং বিকেএমই এর রপ্তানি আয় এই হিসাবের বাইরে রাখা হয়েছে। বৈশ্বিক নানা জটিলতায় পুরো অর্থ বছর জুড়েই পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রে উঠানামা করল। জুন মাসে বড় ধরনের ধস নামে। জুন মাসে 2.72 বিলিয়ন ডলার আয় হয়েছে, অথচ তার আগের মাসগুলোতে গড়ে রপ্তানি আয় ছিল 3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে প্রত্যেকটা দেশের ইকোনমি ডাউনের দিকে গেছে এবং আনপ্রেডিক্টেড সিচুয়েশনের দিকে গেছে। আমরা যেমন 20-এ কম পেয়েছি, 22-এ এসে আমাদের ভালো হয়েছে, 23-এ আবার কম হয়েছে এবং 24-এ এসে আমরা একটা আশার বাণী দেখেছিলাম, কিন্তু কেন জানি মনে হচ্ছে সেটাও কেন খারাপ হবে। 2.86% প্রবৃদ্ধি হিসেবে সদ্য বিদেয়ী অর্থ বছরের 11 মাসে গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় দেখানো হয়েছে 43.85 বিলিয়ন মার্কিন ডলার। অর্থ বছর শেষ হওয়ার পরও পুরো বছরের পরিসংখ্যান এখনও রপ্তানি উন্নয়ন ব্যুরো
প্রকাশ করেনি। তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন না হয় এই দেরি বলে অভিযোগ উঠেছে। ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারে রপ্তানি কমলো, ব্যবসায়ীরা নিজস্ব প্রচেষ্টায় রপ্তানি বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, আরব আমিরাত, দক্ষিণ আমেরিকার ব্রাজিল, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতের মতো অপ্রচলিত বাজারে। কম্পিটিটর দেশের সাথে আমরা কিন্তু তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না, ডিউ টু আমাদের খরচ এখানে অনেকাংশে বেড়ে গেছে। পোর্টে মাল পাঠালে আমরা 2-3 দিন সময় লাগে এটা আনস্টাফিং হতে, ওখানে একটা ক্যারিং কস্ট বেড়ে গেছে। প্রাইজিংয়ে কিন্তু আমরা অন্যান্য দেশের সাথে পারছি না, বিদায় আমাদের অর্ডারটা অনেকাংশে কমে গেছে। কিন্তু নতুন বাজার সৃষ্টি করতে গিয়ে গার্মেন্টস ব্যবসায়ীদের জড়াতে হচ্ছে নানা ধরনের শুল্ক জটিলতায়। বিশেষ করে নতুন দেশে নতুন পণ্য রপ্তানি করতে গিয়ে কাস্টমস এবং বন্ড জটিলতা বেশি বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। একদিকে প্রচলিত বাজারে রপ্তানি আয় ধরে রাখতে যেমন বিদেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলো কোনো ভূমিকা রাখতে পারছে না, অন্যদিকে সুযোগ থাকা সত্ত্বেও নতুন বাজার সৃষ্টিতে নেই কোনো ভূমিকা। কমার্শিয়াল কাউন্সিলের এইসব ইম্পোর্টেড কান্ট্রি আরএমজি বাংলাদেশ থেকে যারা ইম্পোর্ট করছে ওইসব দেশের সম্ভাবনাময় ডেস্টিনেশনগুলো, ওইসব জায়গায় আমার মনে হয় কূটনীতিক চ্যানেলে কাজ করা দরকার। 2022-23 অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয় ছিল 46.99 বিলিয়ন মার্কিন ডলার। তাই 2023-24 অর্থ বছরে রপ্তানি আয় 50 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করেছিল গার্মেন্টস ব্যবসায়ীরা। ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারে আবারও রপ্তানি বাড়াতে যেমন সরকারের কূটনীতিক মহলকে সচেষ্ট হতে হবে, ঠিক তেমনি নতুন বাজার সৃষ্টিতে সদিচ্ছা থাকতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের। এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। রাজস্ব আদায়ে বড় ব্যর্থতা মাথায় নিয়ে নতুন অর্থ বছর শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সদ্য সমাপ্ত নতুন জুন মাসে 85,662 কোটি টাকার রাজস্ব আদায় হলেই কেবল পূরণ হবে লক্ষ্যমাত্রা। যদিও 11 মাসে গড়ে আদায় হয়েছে মাত্র 29,489 কোটি টাকা করে। হতাশার এমন চিত্রেও আশার রং ছাড়িয়েছে ভ্রমণ কর। কারণ সব খাতে ব্যর্থ হলেও 1 মাস হাতে রেখে ভ্রমণ পিপাসুদের কাছ থেকে কর আদায়ের লক্ষ্য পূরণ করতে পেরেছে সংস্থাটি। ইয়ানুর শিফাতের রিপোর্ট। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যখন চলছে কচ্ছপের গতিতে, তখন চলতি অর্থ বছরে সংস্থাটিকে কাঠবিড়ালির গতিতে কর আদায় করার লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার। এনবিআর প্রকাশিত পরিসংখ্যান সদ্যবিদায় অর্থ বছরের প্রথম 11 মাসে সব মিলিয়ে 3,24,378 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যেখানে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল 4,10,000 কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আদায় ঘাটতি প্রায় 85,000 কোটি টাকা। আর মোট হিসাবে যোগ হওয়ার বাকি রয়েছে মাত্র 1 মাস, জুনের আদায়। লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক পিছিয়ে থাকার পরও বছর ব্যবধানে প্রবৃদ্ধির জানান দিচ্ছে এনবিআর। 2022-23 অর্থ বছরের প্রথম 11 মাসের তুলনায় গত অর্থ বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় প্রবৃদ্ধি হয়েছে 14.86%। ওই সময় রাজস্ব আদায় হয়েছিল 2,82,416 কোটি টাকা। গত অর্থ বছরের একক মাস হিসেবে মে মাসে সংস্থাটি 35,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা গেল অর্থ বছরের একক মাস হিসেবে সবচেয়ে বেশি। অবশ্য এনবিআর এখনও জুন মাসের আদায়ের পরিসংখ্যান প্রকাশ করেনি, তাই অর্থ বছর শেষে মোট কত রাজস্ব আদায় হয়েছে সেই তথ্য মেলেনি। যদি মে মাসের মতোই জুনেও একই পরিমাণ রাজস্ব আদায় হয়, তবুও অর্থ বছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে 50,000 কোটি টাকা পিছিয়ে থাকবে এনবিআর। আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, আয়কর ও ভ্রমণ কর বাবদ মোটা দাগে রাজস্ব আদায় করে থাকে এনবিআর। এর মধ্যে কেবল ভ্রমণ করে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। আর অন্যান্য খাত থেকে গত 11 মাসে আদায়ের যে চিত্র, তাতে অর্থ বছর শেষে এ খাতের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ব্রয়লারের বাচ্চার নিয়ন্ত্রণহীন দামের কারণেই মুরগির বাজারে বিপর্যস্ত ভোক্তা ও খামারিরা। সরকার নির্ধারিত 63 টাকার একদিনে বাচ্চার দাম ঠেকে যায় 100 টাকায়। এর মধ্যে ফিড তৈরির অন্যতম উপাদান ভুট্টার দাম কমলেও তার কোনো সুফল মেলেনি বলে দাবি খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএর। তবে খামারিরা অযৌক্তিক দামের কথা বললেও কোনো কারসাজি খুঁজে পাচ্ছেন না প্রাণী সম্পদ অধিদপ্তর।
প্রাণীজ আমিষের সহজলভ্য উৎসের মধ্যে অন্যতম ব্রয়লার মুরগি। এই মুরগির দামও বছরের বেশিরভাগই সময় নাভিশ্বাস তুলে ক্রেতার, কমিয়ে দেয় ভোক্তার পুষ্টির প্রাপ্যতা। কিনে খেতে পারে না, সাধারণ মানুষ তো হিমশিম খাচ্ছে। ফিট ধরেন যেটা মুরগির ফার্মালারা যারা খাওয়ায় তার দাম আছে মুরগির খুচরা 70 টাকা। মুরগিটা যারা পালে তাদের লস, আমি বেশি আমার তো লাভ আছে। তবে দাম ওঠানামা সব সময় যে উৎপাদন খরচের যৌক্তিকতায় হয় তা নয়, এমনই দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএর। পোল্ট্রি ফিড এবং মুরগির বাচ্চার সিন্ডিকেটটাকে ভাঙতে হবে। এটা হচ্ছে বড় বড় কয়েকটি কর্পোরেট গ্রুপের কাছে জিম্বি। মুরগি পালনের খরচ কতটা কম বা বেশি হবে তা নির্ভর করে বাচ্চার দামের উপর, অথচ সেই বাচ্চারই দাম বাড়িয়ে কর্পোরেট কোম্পানি, প্রান্তিক খামারি ও ভোক্তাদের নিজেদের ইচ্ছে মতো বেকায়দায় ফেলছে। বিপিএর দাবি, একদিনের ব্রয়লারের একটি বাচ্চা খামারিদের কাছে সর্বোচ্চ 63 টাকায় বিক্রির কথা থাকলেও মাঝে মাঝে সেটা ফেলে 80 থেকে 100 টাকায় ঠেকে। একটি মুরগির বাচ্চার দাম নেওয়া হচ্ছে 2 গুণ 3 গুণ দাম নেওয়া হচ্ছে এবং পোল্ট্রি ফিডের দাম বাড়িয়ে রাখছেন প্রায় 15 থেকে 20 টাকা পার কেজিতে। ফিডের দাম বাড়িয়েছেন কিন্তু ভুট্টার দাম 22 থেকে 24 টাকা হলো, ফিডের দাম আর কমেনি। আবার পোল্ট্রি ফিডের অন্যতম উপাদান ভুট্টার দাম কমলেও তার কোনো প্রভাব দেখা যায় না খাদ্যের কেনাবেচায়। প্রান্তিক খামারিদের এমন দাবি মানতে নারাজ ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন ও আফসার বাংলাদেশ চ্যাপ্টার। সংগঠনটির দাবি, আমদানি নির্ভর কাঁচামালে ফিড তৈরির কারণেই দাম কমাতে পারছেন না উৎপাদকরা। খাদ্যের দাম 35 ভাগ বৃদ্ধি পেয়েছে। এটি যৌক্তিক এই কারণে যে যদি আমরা 1 বছর আগে ডলারের মূল্য দেখি, আজকে দিনে দাঁড়িয়ে যদি ডলারের মূল্য দেখি, সেটি থেকে 35 ভাগ কিন্তু আমাদের টাকার মানের অবমূল্যায়ন হয়েছে। মুরগির বাচ্চার দাম নিয়ন্ত্রণহীন হলেও প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, দাম এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ঘটেছে, সেটা আমরা মোবাইল কোড করেছি এবং সেটা একটা নিয়ন্ত্রণে চলে এসছে। তবে যারা প্রকৃত উৎপাদনকারী তারা কিন্তু মোটেও বেশি দামে বিক্রি করে নাই, তারা আমাদের নিয়ন্ত্রিত দামে বিক্রি করেছে, কিন্তু হাত বদল হয়ে বিষয়টা ঘটেছে। এদিকে মুরগির বাচ্চা ও ফিডের দাম নির্ধারণে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিপণন অধিদপ্তর। আমাদের একটা টিম কাজ করতেছে, সহসাই আমরা হয়তো এগুলোর মূল্যটা পুনর্নির্ধারণ করতে পারবো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অব্যবস্থাপনা আর সংস্কারের অভাবে রাজবাড়ীর একমাত্র সরকারি হাঁস মুরগি খামারের বেহাল দশা। 2 যুগ ধরে বন্ধ হাঁস ও মুরগির বাচ্চা উৎপাদন। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটে খামারের কার্যক্রম ব্যাহত হচ্ছে, তবে সংস্কার করে ফের চালুর আশ্বাস তাদের। আশিকুর রহমানের রিপোর্ট। অব্যবস্থাপনা আর সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে রাজবাড়ীর একমাত্র সরকারি হাঁস মুরগির খামার। অথচ এক সময় হাঁস মুরগির কিচিরমিচির শব্দে মুখরিত ছিল খামারটি। সাধারণ মানুষের মাংস ও ডিমের চাহিদা পূরণ এবং বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার 1982 সালে প্রায় 3 একর জমির ওপর প্রতিষ্ঠা করে এই খামার। কিন্তু প্রায় 2 যুগ ধরে বন্ধ রয়েছে হাঁস ও মুরগির বাচ্চা উৎপাদন। বাইরে থেকে অল্প কিছু মুরগির বাচ্চা এনে নামমাত্র চালানো হচ্ছে খামারটি। এতে জেলাবাসী বঞ্চিত হচ্ছে পর্যাপ্ত আমিষের চাহিদা থেকে। শেড সহ অন্যান্য স্থাপনা ভেঙে কয়েক কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হচ্ছে, অভিযোগ স্থানীয়দের। চারিদিকে একটা ভুতুড়ে পরিবেশ, আগাছা জঙ্গলে ভরে গেছে, এখানে পরিচর্যার অভাব। রক্ষণাবেক্ষণ তো করে নাই, সবাই উদাসীন। অর্থ বরাদ্দ করুক সরকার, যাতে মুরগির ফার্মটা উন্নত হয়, আমরা একটু সাশ্রয় পাই। তবে খামারটি সংস্কার করে পুনরায় চালুর কথা জানান খামার কর্তৃপক্ষ। খামারগুলোকে পুনঃ সংস্কার করা হবে এবং প্রয়োজনীয় যে বরাদ্দ দিয়ে খামারগুলোকে পুনরায় আবার পূর্বের মতো চালু করা হবে। প্রতি বছর এই খামারে 20,000 মুরগি পালনের লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে পালন হচ্ছে 12,000-এর মতো। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। গত 10 বছরে নরসিংদী জেলায় পাট চাষ কমেছে প্রায় 55%। ন্যায্য মূল্য না পাওয়া সহ নানা সংকটে ফসলটি চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কৃষক। অন্যদিকে ফলন বাড়াতে কৃষি বিভাগের পরিকল্পিত উদ্যোগ নেই বলে জানান সংশ্লিষ্টরা। তবে বস্ত্র পাটমন্ত্রী বলছেন বন্ধ থাকা পাটকল চালু হলে চাহিদার সঙ্গে বাড়বে উৎপাদনও। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে বিস্তীর্ণ এই মাঠে একসময় পাট চাষ হতো, অথচ এখন পাটের পরিবর্তে বেশিরভাগ ক্ষেতে চাষ হচ্ছে অন্য ফসল।
নরসিংদীতে গত 10 বছরে পাট চাষ কমেছে প্রায় 55%। কৃষক জানান, বর্ষাকালে পর্যাপ্ত পানি না থাকা, পাটের ন্যায্য মূল্য না পাওয়া ও কৃষি বিভাগের উদাসীনতায় ফসলটি চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতি বছর লোকসান হচ্ছে বেশিরভাগ চাষির। এ কারণে অন্য ফসল চাষে ঝুঁকছেন তারা। কামলা দিয়ে কাজ করায়া বর্তমানে অনেক লস হয়, এই জন্য আমরা আস্তে আস্তে দেখি জমির ফসলটা পাট ক্ষেত্রে চাষটা কমাই দিতেছে। চাষ করলে 8-10 হাজার টাকা জমি কামলারে দেওয়া লাগে দিয়া ক্ষতিগ্রস্ত। পাটের আবাদ বাড়াতে নতুন উন্নত জাতের পাটের বীজ বিতরণ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেই জন্য আমরা আমাদের কৃষক ভাইদেরকে উন্নত মানের পাট উৎপাদনে তাদেরকে সহায়তা দিচ্ছি। সম্প্রতি জেলা শহরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বস্ত্র ও পাট মন্ত্রী জানান, বন্ধ থাকা পাটকলগুলো চালু হলেও চাহিদার সঙ্গে বাড়বে পাটের উৎপাদনও। বন্ধ হওয়া মিলগুলি ইতিমধ্যে 6টি মিল চালু হয়েছে। আমরা বাকি মিলগুলো চালু করার জন্য আমরা অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছি। কৃষি বিভাগের তথ্যমতে 2013 সালে নরসিংদীতে 4414 হেক্টর জমিতে পাট চাষ হয়, আর চলতি মৌসুমে পাট চাষ হয়েছে মাত্র 2000 হেক্টর জমিতে। সময় সংবাদ, নরসিংদী। এবার দেশের বাইরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম রাব্বি। কনক, আপনাকে ধন্যবাদ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট শেষ হয় রাত 10টায়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে 40,000 ভোট কেন্দ্রে নতুন নেতা নির্বাচনে ভোট দেন ভোটাররা। সস্ত্রীক নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ লেবার পার্টির নেতা কেইর স্টারমারও। এদিকে ভোট গ্রহণ শেষে প্রকাশিত বুথ ফেরত জরিপে বিরোধী দল লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আভাস পাওয়া গেছে। অন্যদিকে 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির বিশাল ব্যবধানে ভরাডুবির শঙ্কা করা হচ্ছে। জরিপের তথ্য বলছে লেবার পার্টি 410টি আসনে জয় পেতে পারে, আর কনজারভেটিভ পার্টি পেতে পারে 131টি আসন। সেক্ষেত্রে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কেইর স্টারমার। আর এর পরপরই বিরোধী শিবির লেবার পার্টির সমর্থকরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট আসন 650টি, আর এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যে কোনো দলকে এককভাবে 326টি আসনে জয় পেতে হবে। হারতে পছন্দ করেন না যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টারমার। প্রতিপক্ষের উপহাসের নিশানায় প্রায়শই থাকেন তিনি। বাবা মা লেবার পার্টির কট্টর সমর্থক হওয়ার সূত্র ধরেই রাজনীতির তার বিচরণ। শিক্ষা জীবনের শুরু থেকে এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন 61 বছর বয়সী এই নেতার। স্যার কেইর রডনি স্টারমার একজন ব্রিটিশ রাজনীতিবিদ এবং আইনজীবী, যিনি বিরোধী দল এবং লেবার পার্টির নেতা। 2রা সেপ্টেম্বর 1962 সালে লন্ডনে জন্ম তার। বেড়ে ওঠা দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারি কাউন্টিতে। মা পেশায় ছিলেন একজন নার্স এবং বাবা কাজ করতেন একটি কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে। তার পরিবার ছিল লেবার পার্টির কট্টর সমর্থক। বাবা মায়ের 4 সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন স্টারমার। মাত্র 16 বছর বয়সে যোগ দেন লেবার পার্টির স্থানীয় একটি যুব শাখায়। তিনি তার পরিবারের প্রথম কোন সদস্য যিনি শিক্ষা লাভ করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। আইনি বিষয়ে 1985 সালে লিডস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এর পরের বছর অক্সফোর্ড থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন 61 বছর বয়সী এই নেতা। আইনজীবী হিসেবে মানবাধিকার নিয়েও কাজ করেন তিনি। 2002 সালে কুইন্স কাউন্সিলে নিযুক্ত হন। রাষ্ট্রীয় বিচার কাজে নিযুক্ত থাকার সময় স্টিফেন লরেন্সের হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি বড় বড় মামলা মোকাবিলা করেন তিনি। আইন ও ফৌজদারি বিচারের সেবার জন্য 2014 সালে নাইটহুড উপাধিও পান স্টারমার। 2015 সালের সাধারণ নির্বাচনে হাউস অব কমন্সে নির্বাচিত হন এই নেতা। 2016-তে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদে গণভোটে ব্যর্থ হয়ে ব্রিটেনে স্ট্রঙ্গার ইন ইউরোপ প্রচার অভিযানকে সমর্থন করেন তিনি। এরপর 2016 সালে তাকে অভিবাসন বিষয়ে ছায়া মন্ত্রী হিসেবে নিয়োগ দেন তৎকালীন বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। কিন্তু সে বছরই জুনে ইস্তফা দিয়ে করবিনের নেতৃত্বের বিরুদ্ধে ছায়া মন্ত্রীদের বিক্ষোভে অংশ নেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। এরপর 2019 সালে সাধারণ নির্বাচনে লেবার পার্টির পরাজয়ের পর পদত্যাগ করেন করবিন। পরের বছর দলীয় নির্বাচনে জয়ী হয়ে বিরোধী প্রধান হয়ে যোগ দেন স্টারমার।
জয়ী হওয়ার পর লেবার পার্টির রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের চেষ্টা করেন তিনি। দলের মধ্যে ইহুদি বিদ্বেষ দূর করার ওপর জোর দেন এই নেতা। এরপর নিজের সমর্থকদের প্রশংসায়ও ভাসেন। 2023 সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নতি, স্বাস্থ্যসেবা, পরিবেশ বান্ধব জ্বালানি, দুর্নীতি ও শিক্ষার মতো 5টি লক্ষ্য নির্ধারণ করেন এই দলনেতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। 2015 সালে শক্তিশালী 7 প্রার্থীকে হারিয়ে ব্রিটিশ এমপি নির্বাচিত হন বঙ্গবন্ধু নাতৃ টিউলিপ সিদ্দিক। এবার আসন সীমানাটা কিছুটা পরিবর্তিত হলেও বিপুল ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে তার। আর একই সঙ্গে থাকতে পারে মন্ত্রিসভায়। লন্ডন থেকে জানবো শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থী 34 জন। তাদের মধ্যে চতুর্থবারের মতো প্রার্থী বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। আসন সীমানা কিছুটা পরিবর্তিত হলেও এবারও বিপুল ভোটে বিজয়ী হয়ে তার সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত নানা সমীক্ষা বলছে ব্রিটিশ পার্লামেন্টের প্রধান বিরোধী দল লেবার পার্টি এবার নির্বাচনে বড় জয় পেতে চলেছে। এতে লেবার পার্টি ক্ষমতায় আসলে মন্ত্রিসভায়ও নাম লেখাতে পারেন টিউলিপ সিদ্দিক। তার জয় নিয়ে আশাবাদী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কমিউনিটিও। হাইগেটের ভোটার আমি টিউলিপটি আমি মন্ত্রী হিসাবে চাই। আমরা এলাকায় সবার লগে তার আন্ডারস্ট্যান্ডিং আছে এবং তাই সবার সাথে বালা কাম করিয়া যারা। নির্বাচনে টিউলিপ সিদ্দিক হামস্টেড অ্যান্ড হাইগেট থেকে লড়ছেন। সকাল থেকে এই আসনের ভোটারদের উপস্থিতিও উল্লেখযোগ্য। শেষ মুহূর্ত পর্যন্ত কেন্দ্রে ছিল দীর্ঘ লাইন। অন্যান্য ভোট কেন্দ্র একই দৃশ্য ছিল। টিউলিপ ভেরি পপুলার এখানে সবার মধ্যে, শুধু আমাদের ডাইভার্স কমিউনিটি নয়, এভরি কমিউনিটির মধ্যে খুবই পপুলার সে একজন এমপি এবং সে কাজ করেছে, সে কাজের মাধ্যমে সে প্রুভ করেছে সেটা, এবং শ্যাডো কমিউনিটিও সে খুব ভালো কাজ করেছে। তো এই জন্য আমরা আশাবাদী সে ইনশাল্লাহ সে একটা ভালো পজিশন পাবে। 2015 সাল থেকে 2024 সালে পার্লামেন্ট বিলুপ্তের আগ পর্যন্ত টিউলিপ সিদ্দিক হামস্টেড অ্যান্ড কিলবানের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। কনজারভেটিভের শক্ত ঘাঁটি এই হামস্টেড অ্যান্ড হাইগেট। একই সাথে নতুনভাবে সীমানা নির্ধারণ করা হয়েছে এই আসনটি। আর এখান থেকেই প্রার্থী হয়েছেন লেবার দলীয় টিউলিপ সিদ্দিক। ভোটাররা ধারণা করছেন শুধু বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ নয়, যদি সরকার গঠন করে লেবার তাহলে তিনি মন্ত্রিসভায় স্থান করে নেবেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান রাশিয়ার মিত্র বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর শীর্ষ সম্মেলনের শেষ দিন এমন মন্তব্য করেছেন তিনি। এছাড়াও এদিন বিশ্বব্যাপী শীতল যুদ্ধের হুমকি থেকে নিরাপত্তা নিশ্চিতে সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO শীর্ষ সম্মেলনের শেষ দিনেও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও উন্নয়ন জোরদার নিয়ে আলোচনা করেন নেতারা। এদিন বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এরপর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান রাশিয়ার মিত্র। পুতিন আরও বলেন, তালেবান যেহেতু আফগানিস্তানে ক্ষমতায় রয়েছে, এতে দেশটিতে তারা স্থিতিশীলতা চায়। এই হিসেবে অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোর মিত্র হতে পারে তালেবান। মূলত 2003 সাল থেকে তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করলেও গেল কয়েক বছর ধরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে রাশিয়া। চলমান বৈশ্বিক ব্যবস্থায় পরাশক্তিগুলোর মধ্যে ক্রমেই শীতল যুদ্ধের মানসিকতা বাড়ছে উল্লেখ করে SCOর সদস্য রাষ্ট্রগুলোকে এসব হুমকি থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এতে SCOর সদস্যদের নিজেদের মধ্যে আঞ্চলিক অর্থনীতির অভ্যন্তরীণ গতি বজায় রাখা, ঐক্যকে সুসংহত করা এবং বাইরে থেকে কেউ হস্তক্ষেপ করতে চাইলে তার বিরোধিতা করা উচিত বলে মন্তব্য করেন শি জিনপিং। পশ্চিমা বিরোধী জোটকে শক্তিশালী করতে ও কৌশলগত মধ্য এশিয়া অঞ্চলে প্রভাব বাড়াতে গেল বুধবার কাজাখস্তানের আস্তানায় শুরু হয় 2 দিনব্যাপী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর 24তম শীর্ষ সম্মেলন। এতে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ জোটের শীর্ষ নেতারা। এতে গুরুত্ব পায় বহুপাক্ষিক টেকসই স্থিতিশীলতা অর্জন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি। বিশেষ করে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ মোকাবেলায় সহযোগিতার কর্মসূচি ও মাদক বিরোধী কৌশলের বিষয়েও জোটের নেতারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ভোরের সময় এই পর্যায়ে খেলার খবর জানাতে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী কনক আজাদ। ধন্যবাদ রাবি আপনাকে। সংবাদের এই অংশে প্রথমে জেনে নেব আজকের আবহাওয়ার খবর। রাজধানী সহ রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আজ দমকা হাওয়া সহ
হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভোরের রাজধানীতে মেঘের ঘন ঘটা দেখা যায়। দেশের বেশিরভাগ অঞ্চলে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত আছে। 6 জুলাই থেকে বৃষ্টির এমন দাপট কমে তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ। এবার জানবো আজকের ট্রাফিক আপডেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। তিনি জানাবেন আজ ঢাকা সড়কের খবর। আবারও বৃষ্টি ভেজা সকাল এবং সেই ঝিরিঝিরি বৃষ্টি নিয়ে রাজধানীবাসী ঘর থেকে বেরিয়েছেন এবং সেই বৃষ্টির প্রভাব কিছুটা হলেও সড়কে পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে ক্ষণে ক্ষণে থেমে থেমে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির যখনই পড়ছে তখন কিছুটা যানবাহনের চাপ লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মুহূর্তে রয়েছি বিজয় সরণিতে এবং সেখানে সকাল থেকে যে চিত্র দেখেছি অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু কিছুটা যানবাহনের চাপ কম, কেননা আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় কিন্তু যানবাহনের খুব একটা চাপ লক্ষ্য করা যাচ্ছে না। তবে জনসাধারণ যারা আসলে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু আসলে ঘর থেকে বেরিয়েছেন এবং আসলে গন্তব্যে পৌঁছানোর জন্য আসলে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, যদিও গণপরিবহনের সংখ্যা কিছুটা কম। তো সব মিলিয়ে যারাই আসলে গণপরিবহন পাচ্ছেন তারা কিন্তু গন্তব্যে পৌঁছাচ্ছেন কিন্তু স্বাভাবিকভাবে, অর্থাৎ কোনো প্রকার যানজটের লক্ষ্য করা যায়নি। তবে কিছুটা যানজট লক্ষ্য করা যেতে পারে, কেননা কিছুক্ষণ পরপর যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ফলে মিরপুরের কিছু অংশে কিন্তু খানাখন্দ রয়েছে। সেই খানাখন্দর ফলে কিন্তু কিছুটা জলজটের সৃষ্টি হতে পারে, জলজটের ফলে কিন্তু যানজটের সৃষ্টি হতে পারে। এবং এর বাইরেও একটু জানিয়ে রাখি যে স্বাভাবিকভাবে আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিন্তু শপিং মলগুলোতে কিছুটা হলেও ভিড় বাড়বে, কেননা মাসের শুরুতেই কিন্তু অনেকেই শপিং মলের উদ্দেশ্যে আসবেন। সেই শপিং মল কেন্দ্রিক যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্ক কেন্দ্রিক যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিছুটা যানজট বাড়বে। এবং দুপুর নাগাদ কিন্তু একটি ভিআইপি মুভমেন্ট রয়েছে। একটু যদি জানিয়ে রাখি যে ধানমন্ডি 27 নম্বর হয়ে একটি ভিআইপি মুভমেন্ট রয়েছে। সেই ভিআইপি মুভমেন্টে কিন্তু কিছুক্ষণ হলেও সড়ক বন্ধ থাকবে এবং বেলা 2টার দিকে কিন্তু সেই ভিআইপি মুভমেন্টটি রয়েছে। সেই মুভমেন্টকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য সড়ক বন্ধ থাকলে হয়তো বা কিছুক্ষণের জন্য কিছুটা যানজট অর্থাৎ কিছুটা ধীর গতি লক্ষ্য করা যেতে পারে। এবং একটু জানিয়ে রাখি যে বিশেষ করে এই মুহূর্তে আসলে পুরান ঢাকা কেন্দ্রিক যারা চলাফেরা করবেন আজ সারাদিন তাদের জন্য সুখবর। এবং কেননা পুরান ঢাকা কেন্দ্রিক যে শপিং মলগুলো রয়েছে, বিশেষ করে আজিজ সুপার মার্কেট, গুলিস্তান সুপার মার্কেট এবং এর বাইরেও আসলে বড় বড় যে পাইকারি মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো কিন্তু আজ সাপ্তাহিক ছুটির দিন। সেই ছুটির দিনে কিন্তু তারা আসলে সেই এলাকায় খুব একটা যানজট লক্ষ্য করা যায় না। তো সেই হিসেবে সেই এলাকার কিন্তু নির্বিঘ্নে সাধারণ মানুষ গন্তব্যে যেতে পারবেন এবং চলাফেরা করতে পারবেন। এর বাইরেও একটু জানিয়ে রাখি বিশেষ করে উত্তরা এলাকার দিক দিয়ে কিন্তু কিছুটা যানজট লক্ষ্য করা যেতে পারে, কেননা গত 2 দিন আগে থেকে কিন্তু একটি সড়ক আসলে আন্ডারপাস নির্মাণের কাজে কিন্তু একটি সড়ক পুরোপুরি বন্ধ রয়েছে। বিশেষ করে হজ ক্যাম্পের দিকে যে সড়কটি গিয়েছে এয়ারপোর্টের দিক থেকে সেই সড়ক থেকে আসলে কিছুটা ভোগান্তি হতে পারে সাধারণ মানুষের, যদিও সবাই সেই বিষয়টি জানে না। এর বাইরেও এই মুহূর্তে যেমনটি দেখছি যে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়ছে এবং সেই বৃষ্টির মাত্রা বাড়লে কিন্তু ক্রমশই সেই যানজটের চিত্র আমরা যেমনটি বলি, যদিও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় খুব একটা যানবাহন লক্ষ্য করা যাচ্ছে না, তবে বৃষ্টির পরিমাণ বাড়লে কিন্তু কিছুটা জলজটের সৃষ্টি হলে সেই যানজটের চিত্র বাড়তে পারে, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছে ট্রাফিক বিভাগ থেকে। তো এই ছিল রাজধানী বিজয় সরণি থেকে আমার কাছে থাকা ট্রাফিক বিভাগের ট্রাফিক আপডেটের সবশেষ তথ্য। ট্রাফিকের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বিজয় সরণি থেকে। বিসিবির পরিকল্পনাহীনতার কারণে বিশ্বকাপের মতো ইভেন্টে বারবার ব্যর্থ হয় বাংলাদেশ। আর এই ব্যর্থতা ঢাকতে প্রতিবার তদন্ত আর জবাব চাওয়ার নাটক সাজান বোর্ড কর্তারা, কিন্তু দিন শেষে সেই একই তিমিরে রয়ে যায় লাল সবুজের ক্রিকেট। এভাবে বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্সের পোস্টমর্টম করলেন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। বললেন, দেশের স্বার্থে এবার অন্তত মাঠে ক্রিকেটকে বিদায় বলা উচিত সাকিব রিয়াদের। বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, দেশের মানুষের মুখে চুনকালি মাখিয়ে আশার বেলুন ফুটো করে ফিরে আসেন ক্রিকেটাররা। ফুঁসতে থাকা জনগণকে বোঝানোর জন্য বিসিবির পক্ষ থেকে চাওয়া হয় লোক দেখানো জবাবদিহি, মাঠে গড়ায় তদন্ত খেলা।
কিন্তু দিন শেষে সবই আইওয়াশে পরিণত হয় বলে মন্তব্য বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিনের। নিজেদের পরিকল্পনাহীনতাকে লুকাতে বিসিবি ক্রিকেটারদের দোষ খোঁজে, আর সেই ফাঁকে কর্তাদের কথাবার্তায় ক্লিন চিট খুঁজে নেন ক্রিকেটাররা। ক্রিকেটটা থেকে যায় সেই তিমিরে। যখন আপনি একটা বৈশ্বিক টুর্নামেন্টে ফেল করবেন, তারপরে তো আপনার কিছু প্ল্যানিং করতে হবে যে না, আমি বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ভালো করার জন্য আমার কি কি প্ল্যান করা দরকার। এগুলি না করে আপনি যদি সবসময় খেলোয়াড়দেরকে ক্লিন চেক দিয়ে দেন যে হ্যাঁ যা হয়েছে হয়েছে, অস্ট্রেলিয়া হারছে, আমরা হারলে অসুবিধা কি, এগুলি যখন খেলোয়াড়রা বুঝবে যে না আমরা যাই পারফরমেন্স করি না কেন, দিন শেষে উইল বি ক্লিয়ার, আমরা আবারও সেই একই রকমভাবে ন্যাশনাল টিমে খেলবো, আবারও ফেল করব, আবারও আমাদেরকে একই রকম দায় মুক্তি দেওয়া হবে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী দীর্ঘদিন ধরে। এর জন্য যতটা দায় ক্রিকেটার এবং কোচিং স্টাফদের, তার সমান দায় ক্রিকেট অপারেশনসেরও। কিন্তু কখনোই এর জন্য জবাব দিতে হয় না অপসকে। ফলাফল বাংলাদেশ টি-20তে ভালো দল নয়, এই কথাতেই স্বস্তি খুঁজতে হয় সমর্থকদের। কিন্তু দিনের পর দিন চেয়ার আঁকড়ে ধরে রাখেন গুটি কয়েক ব্যক্তি। 17 বছর পরেও কেন তা আমার বলতে হবে যে আমরা টি-20তে ভালো না? এটা কি আমার ব্যর্থতা না? এটা কি যারা পরিচালনা করছেন তাদের ব্যর্থতা না? এই প্রশ্নগুলোর জবাবটা কে দিবে? আমি যদি বারবারই বলতে থাকি আমি তাহলে কিসে ভালো? আমি ওয়ানডেতে ভালো, কিন্তু ওয়ানডেতে আমি বৈশ্বিক টুর্নামেন্টে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার একটা সেমিফাইনাল খেলা ছাড়া আমরা কি করতে পেরেছি? দায় এড়াতে পারেন না সিনিয়র ক্রিকেটাররাও। শুধুমাত্র অতীত পারফরমেন্সের জেরে টিমে জায়গা ধরে না রেখে তাই তাদেরও সরে দাঁড়ানোর পরামর্শ সাবেক পরিচালকের। তাদের তো আসলে অনেক আগেই রিটায়ারমেন্টে চলে যাওয়ার কথা ছিল, বাট সেই প্লেয়ার তো আমরা তৈরি করতে পারিনি, যার জন্য তারাও রিটায়ার করছে না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রিটায়ার না করলে বোর্ড থেকে মান্থলি বেতন পাবে, বোনাস পাবে, ম্যাচ ফি পাবে, অনেক কিছু পাবে। অর্থনৈতিক বিষয়টা এখানে জড়িত। যেহেতু তাদের বিকল্প তারা দেখছে, তাদেরও বিকল্প নাই, তারাও খেলাটা কন্টিনিউ করে যাচ্ছে। এখন তাদের বিবেকের কাছে তাদের প্রশ্ন করতে হবে যে আমি নতুনদেরকে সুযোগ দিয়ে আমি সরে যাই। এই বিবেকের কাছে তারিত হয়ে যদি তারা পদত্যাগ করে তাহলেই শুধুমাত্র সম্ভব। তা না হলে দেখা যাবে যে তাদের রিপ্লেসমেন্ট নেই, তারাও আবার আরও অনেক বছর, আরও কয়েক বছর খেলার একটা সুযোগ নিজেরা তৈরি করে নেবে। 11 বছর ধরে নাজমুল হাসান পাপনের বোর্ড নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে, কিন্তু এই সময়কালে 11 জন ক্রিকেটারও বের হয়নি যাদের নিয়ে নির্দ্বিধায় স্বপ্ন দেখতে পারেন সমর্থকরা। তাই দেশের ক্রিকেটের স্বার্থে আর দেরি না করে এর কারণ খুঁজে বের করার তাগিদ ক্রিকেট সংশ্লিষ্টদের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। নারী ফুটবলের খবর। সাফের আগে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও নির্ধারিত সময়ে হচ্ছে না তা। বিমানের টিকিট না পাওয়ায় এবার পুনর্নির্ধারণ করা হয়েছে সিরিজের সূচি। তবে এবার আর দ্বিপাক্ষিক সিরিজ নয়, বরং ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা ভুটানের। চলতি মাসের শেষ কিংবা আগস্টের শুরুতে সিরিজ মাঠে গড়ানোর পরিকল্পনা আয়োজক দেশটির। আগামী 22 জুলাই ভুটানের উদ্দেশ্যে উড়াল দেবেন বাংলাদেশ নারী ফুটবল দল। বড় একটা চ্যালেঞ্জ, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের তকমা ধরে রাখার মিশন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সামনে। ঘরের মাটিতে সাফ আয়োজনের কথা থাকলেও বদলেছে সেই পরিকল্পনা। তবে সাফের শিরোপা ধরে রাখার মিশনে কত শত বাধা সাবিনা সানজিদাদের সামনে। বারবার প্রতিপক্ষ নির্বাচনের পরও ম্যাচ মাঠে না গড়ানো, মাঠ সংকট সহ আরও কত কি। এবার ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করা হলেও সেখানে নতুন এক বিপত্তির নাম বিমানের টিকিট বন্দোবস্ত করতে না পারা। দুর্বল ভুটানের বিপক্ষে আগামী 11 ও 14 জুলাই দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও নির্ধারিত সেই তারিখে খেলা হচ্ছে না সাবিনা মাসুরাদের। তবে পূর্ব পরিকল্পিত শিডিউলে বিমানের টিকিট না পাওয়াই এবার বড় বাধার নাম। প্রতিবন্ধকতা থাকলেও ভুটান সফর বাতিল নয়, বরং পুনর্নির্ধারণ করা হয়েছে সিরিজের সূচি। তবে দ্বিপাক্ষিক সিরিজ নয়, এবার পরিকল্পনা করা হচ্ছে ত্রিদেশীয় সিরিজের। ভুটানে যাওয়ার একমাত্র আমাদের এয়ারলাইন্স হচ্ছে ধ্রুক এয়ার, এছাড়া আর কোনো এয়ারলাইন্সে সরাসরি যাওয়া যায় না। 8 তারিখে যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল, 8 তারিখে আমরা মাত্র 15টা সিট পেয়েছি। আমাদের তো টোটাল টিম হচ্ছে 31 জনের। ভুটান ফুটবল ফেডারেশনকে বলা হয়েছে তারা তাদের এয়ারলাইন্সের সাথে কথা বলে রিটার্নটা তারা কনফার্ম করবে। ভুটান এখন যেটা করছে সেটা হচ্ছে যে তারা আরেকটা টিম খুঁজছে ট্রাইনেশন করার জন্য। এদিকে ত্রিদেশীয় সিরিজের জন্য তৃতীয় প্রতিপক্ষ নির্ধারণ না হলেও সিরিজ বাতিলের কোনো সম্ভাবনা নেই। সাফের আগে এ ধরনের সিরিজ হবে নিজেদের ঝালিয়ে নেয়ার সবচেয়ে বড় মঞ্চ বলে মানছেন বাফুফে নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। গেল সাফে ভুটানকে 8-0 গোলের বড় ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস এবারের সফরে কাজে লাগানোর পরিকল্পনা দলের। রিশিডিউলড সিরিজটি জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে আয়োজন করার পরিকল্পনা আয়োজক ভুটানের। তবে সেক্ষেত্রে ফিফা র্যাঙ্কিংয়ে পয়েন্ট কিছুটা কম যোগ হবে দলগুলোর।
এটা হবে এন্ড অফ দ্য জুলাই অর ফার্স্ট উইক অফ অগাস্ট। আমরা যদি 8 তারিখে গিয়ে 12 তারিখ 14 তারিখের ভিতরে খেলতাম, তখন যদি ধরেন সাপোজ ফর এক্সাম্পল, তখন যদি পয়েন্ট হতো 10, এখন হবে 5। যেহেতু ট্রাইনেশন হবে ভুটান আরেকটা টিম এবং আমরা খেললে আমার মনে হয় সেটা আরও বেশি কম্পিটিটিভ হলো এবং মেয়েদের জন্য বেশি ভালো হলো, বেশি ম্যাচ খেলতে পারলো। আর আমরা আশা করি সেটা হয়তো স্ট্রং টিম হবে, সেটা যদি স্ট্রং টিম হয় তাহলে তো আরও ভালো হলো। আগামী 22 জুলাই ভুটানের বিপক্ষে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবলের খবর। অস্কার ব্রুজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিপিএলের সর্বোচ্চ শিরোপাধারী ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাবের সঙ্গে 6 বছরের পথ চলার পর ইতি টানলেন সফলতম কোচ। 2018-তে কিংসে যোগ দেন এই স্প্যানিশ কোচ। অস্কার ব্রুজনের অধীনে একের পর এক সাফল্য পেয়েছে দেশের ফুটবলের সবচেয়ে সফলতম ক্লাবটি। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে 4টি শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরার রাজারা। এছাড়াও ফেডারেশন কাপে 2টি ও স্বাধীনতা কাপে 1টি ট্রফি জিতেছে তারা। আর চলতি মৌসুমে ট্রেভেল জিতে অনন্য উচ্চতায় পৌঁছেছে কিংস। তবে এই এফসি কাপে সাফল্যের দেখা না পাওয়ায় কোচের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি কিংস বলেই ধারণা করা হচ্ছে। নতুন মৌসুমে ব্রুজনের জায়গায় নতুন কাউকে আনার পরিকল্পনার কথাও কোচকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। প্রিয় ক্লাবের সঙ্গে সম্পর্কে ইতি টানার বিষয়টি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন এই স্প্যানিশ কোচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিয়ালে আছি প্রায় 5-6 ঘন্টা। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে, নাস্তা করব, কিচ্ছু করা যায় না। 1 মাস ধরে তীব্র গ্যাস সংকট, বাসা বাড়িতে জ্বলে না চুলা। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি। এলএনজি টার্মিনালের ক্ষতির খেসারত দিচ্ছে গ্রাহক। ইউরোপ আমেরিকায় তৈরি পোশাক রফতানি কমার পাশাপাশি নতুন বাজারেও শুল্ক জটিলতা। আয় ধরে রাখতে বিদেশি বাংলাদেশি মিশনকে এগিয়ে আসার দাবি ব্যবসায়ীদের। এবং যুক্তরাজ্য নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। নিরঙ্কুশ জয়ের আভাস লেবার পার্টির। এগিয়ে 410 আসনে, মাত্র 131টি পেতে পারে কনজারভেটিভ পার্টি। বুথ ফেরত জরিপ। এ ছিল ভোরের সময়। এরপর সকলের সময় নিয়ে সঙ্গে থাকছেন সহকর্মী গোলাম রাব্বি। কনক, আপনাকে ধন্যবাদ। সকলের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।